যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। আপনার সাথে কথা বলবো, আমার শরীর অনেক খারাপ, বুঝছেন? একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। শাক পয়েন্ট কতটুকু পড়াইছিলাম বলেন? শাক পয়েন্ট কতটুকু পড়াইছিলাম বলেন? একের ক খ গ। তাহলে আজকে 2 পড়াবো। 2 এ যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শিকার এবং দোষ স্বীকার। শিকার এবং দোষ স্বীকারের মধ্যে আমাকে বুঝতে হবে কোনটা শিকার কোনটা দোষ স্বীকার। এখন ধরেন আমি আপনাকে বলতেছি অমুকের মেয়ে এই কাজটা করছে, হ্যাঁ, আপনি আমার সাথে সাথে স্বীকার করলেন হ্যাঁ 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 আপনি ঠিকই বলছেন। আবার আপনি নিজে বললেন যে আমি খুন করছি, তার প্রমাণ হচ্ছে এই 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 আলামত সহকারে আপনি আমার কাছে স্বীকার করলেন। তাহলে এখন আমাকে বলেন এই দুইটা উদাহরণের মধ্যে কোনটাকে আপনি স্বীকার বলবেন, কোনটাকে আপনি দোষ স্বীকার করবেন? বলেন বলেন, বলতে পারেন? দ্বিতীয়টা হচ্ছে দোষ স্বীকার। আমার অপরাধ স্বীকার করি না, প্রথমটা হচ্ছে স্বীকার। স্বীকার আর দোষ স্বীকার এক জিনিস না। স্বীকার মানে হচ্ছে আপনি অন্যের কথার সাথে তাল মিলায় আপনি মানে কি করলেন, সাক্ষ্য উপস্থাপন করলেন। আর দোষ স্বীকার মানে হচ্ছে আপনি নিজের দোষটাকে স্বীকৃতি দিলেন, এটা হচ্ছে দোষ স্বীকার। তাহলে স্বীকার আর দোষ স্বীকার কখনোই এক জিনিস হইতে পারে না, ঠিক আছে? স্বীকার এক জিনিস আর দোষ স্বীকার আরেক জিনিস। আচ্ছা, তাহলে স্বীকৃতি জিনিসটা কি? স্বীকৃতি কি? স্বীকৃতি কি মানে কোন আলাদা কিছু না স্বীকারই? বলেন। স্বীকৃতি আর স্বীকার একই জিনিস। স্বীকৃতি মানে হচ্ছে কোন মৌখিক বা লিখিত বিবৃতি যখন আপনি স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে সেটা হচ্ছে স্বীকৃতি। আর দোষ স্বীকার মানে হচ্ছে আপনি যখন নিজের দোষটা স্বীকার করে নিচ্ছেন স্বেচ্ছায় সজ্ঞানে, তখন সেটা হচ্ছে দোষ স্বীকার। স্বীকার বা স্বীকৃতি কোনো অপরাধ না, কিন্তু এটা অনুমান হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? কিন্তু দোষ স্বীকার বা দোষ স্বীকৃতি যেটা, সেটা আপনার অপরাধ, হ্যাঁ। আর এই দোষ স্বীকার বা স্বীকৃতি, দোষ স্বীকৃতির মাধ্যমে আপনার বিপক্ষে যাবে। বিপক্ষে যাবে মানে আপনি যদি নিজে থেকে দোষ স্বীকার করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা কি হবে, আপনার আপনার বিচার করা হবে, আপনাকে শাস্তি প্রদান করা হবে। এটাই হচ্ছে দোষ স্বীকার বা দোষ স্বীকৃতির কথা। তাহলে স্বীকার বা দোষ স্বীকৃতি দুইটা দুই জিনিস। স্বীকৃতি বা স্বীকার মানে হচ্ছে মৌখিক বা লিখিত বিবৃতি যা কি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অনুমান বহন করে, তার মানে এটা আপনার কোনো অপরাধ না, কিন্তু দোষ স্বীকারটা আপনার অপরাধকে প্রমাণ করে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝাইতে পারছি বিষয়টা? বুঝাইতে পারছি? আমি আগে বলছি আমার শরীর ভালো না, কাজে অ্যাক্টিভ থাকবেন সবাই। আচ্ছা, তাহলে স্বীকৃতির যে বিষয়টা, এটা হচ্ছে মৌখিক বা লিখিত বিবৃতি যা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে বা অনুমান সৃষ্টি করে। এর মাধ্যমে আপনার ফাইনাল রায় হওয়ার জন্য অনুমান করা হয়। এখন মনে করেন সবাই যদি আপনার বিপক্ষে স্বীকৃতি দেয় বা স্বীকার করে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে নিশ্চয়ই আপনি অপরাধটার সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ আছেন, ঠিক আছে? ধরেন আপনাকে 10 জন ব্যক্তির মধ্যে 9 জন ব্যক্তি আপনার সম্বন্ধে খারাপ মন্তব্য দিল, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে 9 জনের বক্তব্যটাকে আদালত প্রাধান্য দিবে না একজনের বক্তব্যটাকে প্রাধান্য দিবে? 9 জনেরটা দিবে না। এইটাই হচ্ছে স্বীকৃতির বিষয়। স্বীকৃতি বা অ্যাডমিশন মানে হচ্ছে আপনার কি? স্বীকৃতি বা অ্যাডমিশন মানে হচ্ছে যে আপনার সত্য উদ্ঘাটনের কিছু অনুমান সৃষ্টি হয় এর মাধ্যমে। এটা কোনো অপরাধ না, কিন্তু এর মাধ্যমে আপনি ফাইনাল রায় পর্যন্ত একটা কনসেপ্টে পৌঁছাতে পারেন। এটাই হচ্ছে স্বীকৃতির কথা। তো স্বীকৃতির এই বিষয়টা মূলত সাক্ষ্য আইনের কোথায় বলা হয়েছে? সাক্ষ্য আইনে 17 থেকে আপনার 23 ধারা এবং 31 ধারায় এই সম্পর্কে বলা হয়েছে। আপনার 17 থেকে 23 ধারা এবং 31 ধারা এগুলো হচ্ছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে একটা জিনিসটা আপনি ক্লিয়ার যে স্বীকৃতির বিষয়টা আপনার
দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এবার আসি দোষ স্বীকার বা কনফেশন। দোষ স্বীকার বা কনফেশন জিনিসটা কি? সাক্ষ্য আইনে দোষ স্বীকার বা কনফেশনের কোনো সংজ্ঞা স্পেসিফিক্যালি বলা হয় নাই, কিন্তু এই দোষ স্বীকার বা আপনার কনফেশন সম্পর্কে সাধারণত 24 থেকে 26 ধারায় এবং আপনার সোজা কথা 24 থেকে 30 ধারা পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে দোষ স্বীকার বা কনফেশন জিনিসটা কি? সাক্ষ্য আইনের দোষ স্বীকারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণ অর্থে দোষ স্বীকার বলতে নিজের দোষ স্বীকার করে যে বক্তব্য স্বীকার করা হয় বা বক্তব্য দেওয়া হয় সেটাকেই বোঝায়। সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় দোষ স্বীকার সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বীকৃতি এবং দোষ স্বীকারের কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কি বলা হয়? স্বীকৃতি আপনার মৌখিক বা লিখিত বিবৃতি, অর্থাৎ মৌখিক বা দালিলিক বিবৃতি হতে পারে। এটা আপনার মৌখিক ভাবে স্বীকৃতি হতে পারে, আবার দালিলিক ভাবে। মৌখিক স্বীকৃতি মানে কি? অর্থাৎ আপনি একটা দোষ স্বীকার মানে আপনি একটা মানে কথা আমাকে বলতেছেন, সেটা আমি আপনার কথার সাথে তাল মিলালাম যে হ্যাঁ ঠিক আছে। আর দালিলিক কি? দালিলিকটা সাধারণত আপনার সিপিসি অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। মেনলি ধরেন কোনো একটা দলিল, জাল দলিল বা কোনো একটা ভুয়া দলিল, এই দলিলটা যে জাল বা ভুয়া সেটার একটা স্বীকৃতি আপনি আমাকে দিলেন। ঠিক আছে? সোজা কথা এটা একটা সাক্ষী হিসেবে উপস্থাপন করা, এইটাই। মামলার পক্ষ বা প্রতিনিধি আপনার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ কর্তৃক আপনার প্রদত্ত। এটা এখন কথা হচ্ছে, এখন মনে করেন আপনি আমাকে চিনেনই না, আমি কে আপনি জানেনই না, অথচ আপনি কি করলেন? আপনি আমাকে আমার পক্ষে আপনি স্বীকৃতি দিতেছেন, তাহলে কি হইলো? আপনি তো আমাকে চিনেনই না, আমার আদ্যপান্ত কিছুই আপনি জানেন না, তাহলে আপনার স্বীকৃতিটা কি গ্রহণযোগ্য হবে? নিশ্চয়ই হবে না। তাহলে স্বীকৃতিটা শুধুমাত্র মামলার পক্ষ বা প্রতিনিধি বা স্বার্থ সংশ্লিষ্ট, অর্থাৎ সোজা কথা যে আমাকে চিনে, জানে, হ্যাঁ আমার ঘটনা সম্পর্কে সে জানে, এই ধরনের ব্যক্তির বিবৃতিটা আপনার প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া হবে। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাধারণ অনুমানের কিছু ইঙ্গিত দেওয়া হয়, অর্থাৎ বিচার্য যে বিষয়, এই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাধারণ অনুমানের ইঙ্গিত দেওয়া হয়। এরপরে হচ্ছে চূড়ান্ত প্রমাণ বা অনুমান। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা আপনার অনুমান হিসেবে ধরে নিতে পারি ঠিকই, কিন্তু এটাকে চূড়ান্ত প্রমাণ হিসেবে আমরা ধরতে পারবো না। ঠিক আছে? এটা শুধুমাত্র আপনার ফাইনাল রায় হওয়া পর্যন্ত একটা অনুমান হিসেবে ধরে নেওয়া হয় যে হ্যাঁ তাহলে সে হয়তো বা কোনো না কোনো ভাবে এটার সাথে ইনভলভ, কিন্তু এটাকে যে চূড়ান্ত প্রমাণ মনে করে এটার উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সঠিক হতে হবে। স্বীকৃতিটা আজে বাজে বিবৃতি অনুযায়ী হতে হবে না, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সঠিক হতে হবে। বক্তার ভাষা ব্যক্ত এবং উপস্থাপিত হবে। ধারা 17 থেকে 22 স্বীকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে এটি সমানভাবে প্রযোজ্য। এগুলো হচ্ছে সাধারণত আপনার বৈশিষ্ট্যের কথাগুলো বলা হয়েছে। এবার হচ্ছে আপনার দোষ স্বীকার বা কনফেশন। দোষ স্বীকার বা কনফেশন সম্পর্কে আমাদের সাক্ষ্য আইনে নির্ধারিত কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, দোষ স্বীকার বা কনফেশন সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেন দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? তার কারণ হচ্ছে আপনার সাধারণত এই যে আপনার সিভিয়ার যে অপরাধগুলো, খুন, তারপরে হচ্ছে ডাকাতি, ধর্ষণ, হ্যাঁ এগুলার ক্ষেত্রে আপনার মানে দোষ স্বীকারটা নেওয়া হয়। দেখবেন 164 যে নেওয়া হয়, কখনো কি আপনার সিভিল মামলায় 164 নিতে দেখছেন? বা সিভিল মামলায় কোনো সময় আপনার রিমান্ড নিতে দেখছেন? বলেন, নিতে দেখছেন? সিভিল মামলায় কখনো আপনারা অনুমান বা দোষ স্বীকার হতে দেখবেন না, কিন্তু আপনার ফৌজদারি মামলায় এই জিনিসগুলা হয়। তো এই জন্য বলা হয় স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে প্রলোভন ভীতিমুক্ত হয়ে যদি কেউ দোষ স্বীকার করে থাকে, হ্যাঁ তাহলে সেইটা হচ্ছে আপনার দোষ স্বীকার, এবং দোষ স্বীকারটা অবশ্যই ফৌজদারি মামলায় হতে হবে। এখন ধরেন আপনার পুলিশের কাছে উপস্থিত থাকা অবস্থায়, রিমান্ডে থাকা অবস্থায় আপনি যদি কোনো দোষ স্বীকার করেন, তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না? কারণ আমরা জানি পুলিশের কাছে দোষ স্বীকার করলে সেটা আপনার প্রাসঙ্গিক হয় না, তাই না? পুলিশের কাছে দোষ স্বীকার করলে সেটা প্রাসঙ্গিক হয় না, কারণ আমরা জানি যে আমাদের একটা ধারণা আছে যে পুলিশ আপনার মারধর করে, পুলিশকে দেখে সাধারণ জনগণই ভয় ভীতিতে থাকে। তো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেক সময় মানুষ
কি মিথ্যা কথাটাও স্বীকার করে নেয়। তো এই জন্য সাধারণত পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে দোষ স্বীকার করবে তখনই সেটা প্রাসঙ্গিক হবে, এবং এই জিনিসগুলো সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে দোষ স্বীকার এবং স্বীকৃতির মধ্যে তফাৎটা বুঝছেন? স্বীকৃতি জিনিসটা কি? স্বীকৃতি মানে হচ্ছে আপনার মৌখিক বা লিখিত বিবৃতি, যেটা নাকি আপনি স্বীকার করে নিচ্ছেন কিন্তু এটাকে আপনি কি করতেছেন না, এটা আপনার ওইভাবে অপরাধের সাথে আমি সরাসরি জড়িত না। হ্যাঁ 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 সরাসরি জড়িত, কিন্তু দোষ স্বীকার যেটা, সেটা আপনি আপনার নিজের দোষটাকে স্বীকার করে নিচ্ছেন। ঠিক আছে, এই দোষ স্বীকার আপনি দুই ভাবে করতে পারেন, জুডিশিয়াল এবং এক্সট্রা জুডিশিয়াল। জুডিশিয়াল মানে হচ্ছে আপনি যখন বিচারকের উপস্থিতিতে দোষ স্বীকার করতেছেন তখন সেটা জুডিশিয়াল স্বীকারোক্তি। আর এক্সট্রা জুডিশিয়াল কি? এক্সট্রা জুডিশিয়াল মানে হচ্ছে আপনার বিচারকের অনুপস্থিতিতে যখন আপনি দোষ স্বীকার করতেছেন তখন সেটা হচ্ছে আপনার এক্সট্রা জুডিশিয়াল দোষ স্বীকারোক্তি। এবার বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন কিনা? দুই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম টোটালটা দেখে? স্বীকৃতি এবং দোষ স্বীকার এক বিষয় না, কিন্তু তারপরও এটা একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। কেন বললাম বলেন দেখি, কেন একটা আরেকটার সাথে জড়িত বলেন? স্বীকৃতি দোষ স্বীকার এক জিনিস না, কিন্তু এটা একটা সাথে জড়িত। কেন কেন জড়িত বলেন? উভয়ই আপনার কি প্রয়োজন। একটা মামলায় আপনাকে শেষ পর্যন্ত ফাইনাল রায় বা বক্তব্য পেশ করার সময় আপনার দুইটা বক্তব্যই আপনার সমানভাবে জড়িত। স্বীকৃতির মাধ্যমে যেমন আপনি অনুমান করে নিতে পারতেছেন, আর দোষ স্বীকারের মাধ্যমে ঠিক তেমনি আপনি আসামির বিরুদ্ধে আনিত অভিযোগটার সত্যতা খুঁজে পাচ্ছেন। তো এই জন্যই বলতেছে স্বীকৃতি এবং দোষ স্বীকার যদিও দুই জিনিস, কিন্তু একে অপরের সাথে এটি সমানভাবে প্রযোজ্য। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? স্বীকৃতি আর দোষ স্বীকারের মধ্যে তফাৎটা বুঝতে পারছেন? তাহলে স্বীকৃতি এবং দোষ স্বীকারের মধ্যে যখন প্রশ্ন আসবে কিভাবে লিখবেন? প্রথমে ভূমিকা লিখবেন, ভূমিকার মধ্যে স্বীকৃতি এবং দোষ স্বীকার জিনিসটা কি এটা সুন্দর করে ফুটায় তুলবেন। তারপর ছোট্ট করে সংজ্ঞা দিবেন স্বীকৃতি জিনিসটা কি, দিয়ে তারপর এর বৈশিষ্ট্যগুলো দেখবেন। খুবই ভালো হয় যদি আপনারা একটা করে এক্সাম্পল দিতে পারেন। ঠিক আছে, আমি এক্সাম্পলটা এখানে দিতে পারি নাই, আমি স্কিপ করে গেছি এই জায়গায়, কিন্তু আপনারা চেষ্টা করবেন এক্সাম্পল দেওয়ার। এবার দোষ স্বীকারের কথায় আসি। সেম ভাবে দোষ স্বীকারটা কি সেটা লিখবেন, দোষ স্বীকারের যে বৈশিষ্ট্যগুলো সেটা লিখবেন, তারপর একটা এক্সাম্পল দিবেন। ঠিক আছে, এরপর আপনি কি করবেন? এক্সাম্পল দেওয়ার পরে ফাইনালি দোষ স্বীকার এবং স্বীকৃতি থেকে কি বুঝলেন এই জিনিসটা উল্লেখ করবেন। আর অবশ্যই স্বীকৃতি এবং দোষ স্বীকার কত থেকে কত ধারায় বলা আছে সাক্ষ্য এনে সেই জিনিসগুলো উল্লেখ করবেন। দ্যাটস ইট। তাহলেই আপনাদের রেজাল্ট ভালো হবে, মানে ভালো একটা মার্কস পাবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। প্রলোভন, ভীতি প্রদর্শন এবং প্রতিশ্রুতির দ্বারা পুলিশ অফিসারের নিকট অপরাধের শিকারের ফলাফল কি? আমি আগেই আপনাদেরকে বলছি, প্রলোভন মানে কি? লোভ দেখানো। ভীতি প্রদর্শন, ভয় দেখানো। প্রতিশ্রুতি, হ্যাঁ, মানে কোনো একটা প্রতিশ্রুতি করা যে তুমি যদি দোষ স্বীকার করে না তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে এত টাকা দিব বা তোমার পরিবারকে এত টাকা দিয়ে সাহায্য করব। ঠিক আছে, এই যে বিষয়টা, এইভাবে যদি পুলিশ অফিসার কোনো দোষ স্বীকার করে তাহলে এটার ফলাফলটা কি এটা আমাদেরকে আলোচনা করতে হয়েছে। তো প্রথমেই আমরা বুঝছি যে লোভ দেখানো, ভীতি প্রদর্শন অর্থাৎ ভয় ভীতি প্রদর্শন এবং প্রতিশ্রুতির মাধ্যমে যদি পুলিশ কর্মকর্তার কাছে কেউ দোষ স্বীকার করে সেটা গ্রহণযোগ্য হবে না, তাই না? অর্থাৎ এটা অপ্রাসঙ্গিক হবে। মূলত পুলিশ অফিসারের কাছে দোষ স্বীকার করলেই সেটা কি? অগ্রহণযোগ্য হয়। তারপরে যদি আপনি ভীতি প্রদর্শন করেন, ভয় ভীতি দেখান, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনার গ্রহণযোগ্য হবে না। এবার বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে সাক্ষ্য আইনে 24 ধারায় এই সম্পর্কে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে
যদি এটা প্রমাণিত হয় যে কোনো দোষ স্বীকারোক্তি অর্থাৎ কোনো স্বীকারোক্তি এমন কোন ধরনের প্রভাবের কারণে প্রদান করা হয়েছে যেই ক্ষেত্রে আসামিকে আপনার ভয় ভীতি প্রদর্শন করানো হয়েছে অথবা লোভ দেখানো হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে জোরপূর্বক তার কাছ থেকে দোষ স্বীকার করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এটা আদালতের কাছে তো গ্রহণযোগ্য হবেই না, উল্টা আপনার পুলিশ অফিসারকে কি করা হবে, অসৎ আচরণের জন্য দায়ী করা হবে। বুঝতে পারছি? বুঝতে পারছেন? তাহলে তাহলে আমরা প্রশ্নটা তো অন্তত পক্ষে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে পুলিশের নিকট এই ধরনের দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না। এইটুকু তো ক্লিয়ার, তাই না? জি 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 ম্যাম। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা সুন্দর করে সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো সেটা একটু দেখি। প্রথমে আমরা এই এতটুকু অংশের মধ্যে এই যে এটা যে গ্রহণযোগ্য না মানে পুরা প্রশ্নের সামারিটা এইটুকু অংশের মধ্যে তুলে ধরবো, অর্থাৎ ভূমিকার মধ্যে আমি তুলে ধরবো যেটা গ্রহণযোগ্য না। এরপর আস্তে আস্তে আমি এটাকে ব্যাখ্যা করবো। দেখেন, স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। কেন অপ্রাসঙ্গিক? দেখেন, নিম্নলিখিত ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। দেখেন, যদি স্বীকারোক্তি ভয় ভীতি লোভ বা ফুসলাইয়া নেওয়া হয় অর্থাৎ সাক্ষ্য আইনের 24 ধারা অনুযায়ী যদি নেওয়া হয়, তাহলে আদালত যদি এটা প্রমাণ করতে পারে যেটা প্রতারণা হুমকি বা প্রলোভনের মাধ্যমে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত এটা গ্রহণযোগ্য করবে না। তবে যদি পুলিশ অফিসার নিকট প্রদর্শ দোষ স্বীকারোক্তি ভয় ভীতি প্রলোভন মুক্ত ছাড়া হয়। আচ্ছা, ছাড়া কিরকম বলি? অনেক সময় আমরা অনেক কেস দেখি না, নিজে খুন করে নিজেই পুলিশের কাছে গিয়ে স্বীকার করতেছে, এরকম কেস কিন্তু আমরা দেখি। হাজবেন্ড রাগের মাথায় ওয়াইফকে খুন করে ফেলছে, তারপর নিজেই সে পুলিশকে কল করে পুলিশের কাছে দোষ স্বীকার করতেছে যে আমি এরকম এরকম খুন করে ফেলছি, আমাকে গ্রেফতার করেন। দেখি না এরকম? আমরা এরকম কেস আমরা দেখি না? বলেন, দেখি না? তো এরকম কেসে আপনার সেটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ যেই ক্ষেত্রে আসামি স্বেচ্ছায় সজ্ঞানে নিজে থেকে দোষ স্বীকার করতেছে পুলিশের কাছে, এবং আপনার কি সেই শুধুমাত্র দোষ স্বীকার করলেই হবে না, আলামত সহকারে দোষ স্বীকার করতেছে। এখন আমি মনে করেন ফোন দিয়ে পুলিশের কাছে বললাম যে আমি খুন করে ফেলছি, আপনারা এসে আমাকে গ্রেফতার করেন, অথচ গিয়ে আমি দেখলাম যে আপনি যে খুন করছেন কোনো আলামতই নেই, না কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে, হ্যাঁ, না কোনো ধরনের কোনো আলামত, মানে এমন কোনো কিছু আলামত নাই যেটা আপনার সাথে ম্যাচ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনাকে আমি গ্রেফতার করতে পারবো? বল, পারবো না। সো এইটা মাথায় রাখতে হবে যে পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি তখন গ্রহণযোগ্য হবে যখন সেটা প্রলোভন মুক্ত হবে, ঠিক আছে, কিন্তু অবশ্যই সেটা আলামত সহকারে হইতে হবে। হ্যাঁ, অর্থাৎ আলামতটা আপনার স্বীকারোক্তির সাথে গ্রহণযোগ্য হইতে হবে, মিলিত হইতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, গেল। তাইলে আপনার এটুকু ক্লিয়ার। এখানে আমি ছোট্ট করে একটা কেস রেফারেন্স দিচ্ছি। রেগ বনাম স্মিথ মামলায় রেগ বনাম স্মিথ মামলায় আসামি কর্তৃক প্রদত্ত স্বীকারোক্তি প্রলোভন মুক্ত না হয় তা অপ্রাসঙ্গিক বলে গণ্য করা হয়। আচ্ছা, এটা একটা মামলা রেগ বনাম স্মিথ, যদিও এটা আমাদের ব্রিটিশ আমলের মামলা, ঠিক আছে, কিন্তু তারপরও এই মামলার যে ঘটনাটা ছিল সেই জায়গায় আসামি আপনার কি করছিল, আদালতের কাছে অর্থাৎ পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করছিল যে সে আপনার কি করছে, ডাকাতি করছে, ডাকাতির সাথে সে সরাসরি ভাবে যুক্ত ছিল, এবং আদালতও সেটা গ্রহণ করে নেয়। কিন্তু পরবর্তীতে আপনার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জানা যায় মূলত পুলিশ তাকে কি করছিল, পুলিশ তাকে একটা প্রতিশ্রুতি দিছিল যে তুমি যদি নিজের কাঁধে দোষ স্বীকার করে নাও তাহলে সেই ক্ষেত্রে তোমার যে পরিবার সেই পরিবারকে আমি একটা সুন্দর লাইফ দিব। মূলত এই যে তোমার স্মিথ, এই লোকটা খুবই আপনার কি বলবো দরিদ্র অবস্থায় ছিল, হ্যাঁ, তো সে আপনার মূলত কোনো কাজই করে না, অর্থাৎ ডাকাত দলের সাথে সে জড়িতও ছিল না, মিলিতও ছিল না, কিন্তু যেদিন ডাকাতি হয় সেই জায়গায় সে উপস্থিত ছিল ঠিকই, কিন্তু সে ডাকাতদের হেল্প করার উদ্দেশ্যে উপস্থিত ছিল না, হ্যাঁ, কিন্তু জায়গা থেকে ওই ডাকাতদের যখন গ্রেফতার করে এই স্মিথকেও গ্রেফতার করে নিয়ে আসে, হ্যাঁ, তো পরবর্তীতে যখন পুলিশ তাকে আপনার দেয়, আপনি কি বলে এটাকে, প্রতিশ্রুতি দেয় যে তোমার পরিবারকে একটা সুন্দর লাইফ দেওয়া হবে, তখন সেই ক্ষেত্রে সে এটা স্বেচ্ছায় গ্রহণ করে নেয়, হ্যাঁ,
তো এই হচ্ছে মূলত এই মামলার ঘটনা। তো আদালতের কাছে যখন এর সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয় যে স্মিথ এখানে নির্দোষ, কোনো অপরাধের সাথে সে যুক্ত না এবং সে শুধুমাত্র প্রতিশ্রুতির কারণে স্বীকার করে নিছে, তখন সেই ক্ষেত্রে আদালত কি করে, এই সাক্ষ্যটাকে পুরোপুরি অপ্রাসঙ্গিক হিসেবে ধরে নেয়, অর্থাৎ এটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরে না। তাহলে এই মামলার মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে স্বীকৃতি বা দোষ স্বীকারোক্তি আপনার যদি স্বেচ্ছায় সজ্ঞানে না হয় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? একই সাথে আমি একটা উদাহরণ দিচ্ছি। ক একটি দস্যুতায় অভিযোগে অভিযুক্ত ছিল। তিনি দোষ স্বীকার করলেন যে তাকে 10 লাখ টাকা দেয়া হবে এবং ক এই প্রলোভনে ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করে দেয়। সুতরাং ক এর এই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ঠিক আছে? অর্থাৎ দস্যুতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ঠিকই, কিন্তু সে আসলে দস্যুতায় দণ্ডিত ছিল না, অভিযুক্ত ছিল না, মানে সে দস্যুতা কাজটা করে নাই। কিন্তু তাকে পুলিশ অফিসার কি করছে, পুলিশ অফিসার তাকে লোভ দেখাইছে, তুমি যদি দোষ স্বীকার করো তাহলে তোমার পরিবারকে আমি 10 লাখ টাকা দেবো, এবং এই খুশিতে সে কি করছে, স্বীকার করে নিছে। সুতরাং এই স্বীকার হচ্ছে অপ্রাসঙ্গিক। বুঝছেন? বুঝছেন? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। তাহলে এই হচ্ছে আমাদের মূলত দোষ স্বীকারের বিষয়। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে ভূমিকার মাধ্যমে টোটাল প্রশ্নটাকে সামারাইজ করলাম, তারপর স্বীকারোক্তিটা কেন অপ্রাসঙ্গিক সেটা বুঝাইলাম, একটা কেস রেফারেন্স দিয়ে বুঝাইলাম, একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাইলাম। এইবার আমি দেখব এর আইনি ব্যাখ্যা এবং ফলাফল, অর্থাৎ স্বীকারোক্তিটা যে আসলেই অপ্রাসঙ্গিক হবে এইটার আইনি ব্যাখ্যাটা কি সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, সাক্ষ্য আইনের এই যে আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাইলাম যে স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না প্রলোভন ভীতি প্রদর্শন করলে, এই সেই, এটা মূলত কেন, এটার ফলাফল বা আইনি ব্যাখ্যাটা নিয়ে আমি আলোচনা করব। দেখেন, সাক্ষ্য আইনের 24 ধারা অনুযায়ী প্রলোভন ভীতি প্রদর্শন, ঠিক আছে, প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতির মাধ্যমে দেওয়া স্বীকারোক্তি সাধারণত অপ্রাসঙ্গিক। ঠিক আছে, আমরা কি জানি 24 ধারা অনুযায়ী বলা হয়েছে প্রলোভন ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির মাধ্যমে দেওয়া স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। প্রমাণের অভাব। যদি কোনো স্বীকারোক্তি এই ধরনের প্রভাবের কারণে দেয়া হয় যে আপনার এটা কোনো প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দেয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না, প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। এমন স্বীকারোক্তি সাধারণত অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। যদি কোনো পুলিশ অফিসার বেআইনিভাবে ভীতি প্রদর্শন বা প্রয়োজনীয় অর্থাৎ অপ্রয়োজনীয় হামলা করেন তবে তাকে কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। অর্থাৎ যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, যদি বেআইনিভাবে কোনো পুলিশ অফিসার এরকম কাজ করে তাহলে তাকে অসৎ আচরণের জন্য দায়ী করাই হবে, পাশাপাশি তাকে কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এবং আদালতের সিদ্ধান্ত, আদালত এই ধরনের স্বীকারোক্তি বৈধতা নির্ধারণ করতে পারবেন এবং এটি প্রমাণের জন্য অনুমোদিত হবে কিনা সেটা বিবেচনা করতে পারবেন। তার মানে হচ্ছে আদালত যে এটার উপর ভিত্তি করে শাস্তি দিয়ে দেবে বিষয়টা তা না, তিনি এটা শুধুমাত্র অনুমান করে নেবেন এবং এটার উপর ভিত্তি করে শাস্তি দিবেন কি দিবেন না সেটা বিবেচনায় নিয়ে আসবেন। আদালতের বাহিরে স্বীকারোক্তি। পুলিশ অফিসার হেফাজতে থাকাকালীন অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি না হলে তা আদালতের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে না। অর্থাৎ পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি স্বীকারোক্তি না করা হয় তাহলে সেক্ষেত্রে আদালত সেটাকে কি করবে না, প্রমাণ হিসেবে ব্যবহার করবে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি পুলিশের হেফাজতে থাকাকালীন কোনো স্বীকারোক্তি প্রদান করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সেটা কি করতে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হইতে হবে। এখানে আরো একটা কথা আছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হইলেই খালি হবে না, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তো হবেই, তার পাশাপাশি আপনার কি হইতে হবে, তার পাশাপাশি আপনার এটা সিগনেচার হইতে হবে, সিল মোহর দিয়ে করতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? তার মানে আমরা কি বললাম, আইন অনুযায়ী পুলিশ কর্মকর্তা উচিত কি, কর্মকর্তাদের উচিত কি বলেন? তার মানে টোটালটা পড়ে আমরা কি বুঝতে পারলাম, পুলিশ কর্মকর্তারা কোনো জোর জবরদস্তি বা প্রলোভনের মাধ্যমে দোষ স্বীকার করাবে না, যদি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? এবং গ্রহণযোগ্য তো হবেই না, তার পাশাপাশি পুলিশ অফিসারের উপর অ্যাকশন নেওয়া হবে। বুঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি।
2 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার? হ্যাঁ, জি ম্যাম। 2 নাম্বার প্রশ্ন নিয়ে কারো প্রশ্ন আছে কোনো? জি ম্যাম, ক্লিয়ার। এবার আমি 3 নাম্বারে চলে যাচ্ছি। 3-এর ক, প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো? প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা করো। প্রমাণ কি, এটা আমাকে জানতে হবে। প্রমাণ কি, প্রমাণের দায়িত্বটা কি, এটা জানতে হবে না? বলেন। জি ম্যাম। তাহলে প্রমাণ কি, প্রমাণের দায়িত্বটা কি? দেখেন, আপনি মনে করেন টিকিট কাটছেন, রেলগাড়িতে আপনি টিকিট কাটছেন, কিন্তু সামহাও কোনো কারণে আপনি টিকিটটা হারায় ফেলছেন। এখন রেলওয়ে মাস্টার আপনার কাছে আসছে টিকিট নিতে, কিন্তু আপনি টিকিটটা দেখাইতে পারতেছেন না। রেলওয়ে মাস্টার আপনাকে বলতেছে আপনি টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করতেছেন, কিন্তু আপনি তাকে বোঝাইতে চেষ্টা করতেছেন যে না আমি টিকিট কিনছি কিন্তু টিকিটটা হারায় ফেলছি। তাহলে এটা প্রমাণের দায়িত্ব কি আপনার নাকি রেলওয়ে মাস্টারের? কার? আমার নিজের। তাইলে প্রমাণের দায়িত্বটা কার? প্রমাণের দায়িত্ব হচ্ছে আপনার যেই ব্যক্তি প্রমাণ করতে চায় তার। বুঝতে পারছেন? তাহলে দেখেন বিষয়টা, প্রমাণের দায়িত্ব বলতে কি বুঝো? প্রমাণের দায়িত্ব বলতে বোঝায় যে কোনো আইনি মামলায় কোনো দাবি বা অভিযোগ প্রমাণ করার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা। সাধারণত যেই পক্ষ দাবি করে কোনো ঘটনা সত্য তাকেই সেটি প্রমাণ করে নিতে হয়। উদাহরণস্বরূপ ফৌজদারি মামলায় অপরাধ প্রমাণের দায়িত্ব থাকে রাষ্ট্র বা অভিযোগকারীর উপর, আর দেওয়ানি মামলায় এটার দায়িত্ব থাকে বাদীর উপর। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে প্রমাণের দায়িত্ব হচ্ছে যখন কোনো ব্যক্তি তার মানে সে আদালতের কাছে যেটা প্রমাণ করতে চাচ্ছে সেটা মানে আদালতের কাছে আনিত কোনো অভিযোগ বা আপনার কোনো দাবি সত্যতা প্রমাণ করতে চাচ্ছে, সত্য বলে স্বীকার করাইতে চাচ্ছে এবং আদালতের কাছ থেকে চাচ্ছে একটা প্রতিকারের আশায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা প্রমাণের দায়িত্ব তার। সাধারণত ফৌজদারি মামলায় এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্র বা অভিযোগের। কেন বললাম? তার কারণ হচ্ছে ফৌজদারি মামলার বেশিরভাগ মামলাগুলোই আপনার রাষ্ট্রবাদী মামলা হয়, যেমন খুনের মামলা, তারপরে হচ্ছে ধর্ষণের মামলা। হ্যাঁ, এগুলা যদিও আপনার বাদী মামলা করে কিন্তু তারপরে এগুলো রাষ্ট্রবাদী মামলা বলা হয়। আর সিপিসিতে অর্থাৎ সিভিলে এগুলো বাদীর উপর প্রমাণ থাকে, অর্থাৎ আপনি যে দাবি করতেছেন, অর্থাৎ আপনি যেটা আদালতের কাছ থেকে আশা করতেছেন এটা আপনি আদালতকে প্রমাণ করবেন না? বলেন, এটা আপনি আদালতকে প্রমাণ করবেন কিনা? করবেন না? জি ম্যাম, প্রমাণ করবে। এইটাই। তাহলে ধারা 101 অনুযায়ী কোন ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব দাবি করে সেই বিষয়ের উপর আদালতের কোন কি আপনার অধিকার কামনা করে তখন উক্ত ব্যক্তিকে সেই বিষয়টি প্রমাণ করতে হবে। আর 102 অনুযায়ী কোন পক্ষ সাক্ষ্য না দিলে যেই পক্ষ সেই মামলায় হারবে তাকে তা প্রমাণ করতে হবে। তাহলে 101 আর 102 এর কথাটা একটু বোঝার চেষ্টা করি। 101 বলছে যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে যে আমি এই কাজটা মানে করি নাই বা এইরকম একটা মানে ষড়যন্ত্র আমার সাথে করা হয়েছে, আমি এর প্রতিকার দাবি করতেছি, তখন সেই ক্ষেত্রে সেটা প্রমাণের দায়িত্ব ওই ব্যক্তি। ফর এক্সাম্পল, আমি কারো বিরুদ্ধে ধর্ষণের মামলা করছি, তাহলে সে যে আমার সাথে আপনার অন্যায় করছে তাহলে এটা প্রমাণের দায়িত্ব আমার, তাই না? পরবর্তীতে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিবাদীও সেটা প্রমাণ করবে যে সে ধর্ষণ করছে কি করে না, তাই না? কিন্তু যেহেতু প্রথমে মামলাটা আমি করছি তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে না? বলেন, যেটা আমাকে প্রমাণ করতে হবে কিনা? ঠিক তেমনি ভাবে 102 এ বলা হয়েছে, 102 সাধারণত দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, আপনি দাবি করতেছেন যে আপনি মানে একটা ভুয়া বা জাল দলিলের শিকার, অর্থাৎ আপনার বাবা এই জায়গাটা আপনাকে দিয়ে গেছে কিন্তু বিবাদী আপনার বিরুদ্ধে যে দলিলটা শো করছে সেটা হচ্ছে ভুয়া বা জাল দলিল, তাহলে এটা প্রমাণের দায়িত্ব আপনার না? আপনি যদি এখন এটা প্রমাণ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি হেরে যাবেন না? বলেন। ওই লোক যদি ভুয়া বা জাল দলিল শো করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনি হেরে যাবেন, ঠিক কি না? জি। তাহলে আপনার 101 আর 102 অনুযায়ী আমরা যে জিনিসটা বুঝলাম
যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে এবং চায় আদালত থেকে তার পক্ষে রায় হোক, তাহলে সেটা প্রমাণের দায়িত্ব তার। আর 102 অনুযায়ী যেই পক্ষ মামলায় হারবে সেই পক্ষেরই দায়িত্ব হচ্ছে মামলার বিষয়বস্তুটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরোক্ত ধারা থেকে আমরা কি বুঝলাম? দেওয়ানি মামলায় প্রমাণের দায়ভার বাদীর উপর, ঠিক আছে? আর আপনার ফৌজদারি মামলায় প্রমাণের দায়ভার কার? দুই পক্ষেরই উপর, ঠিক আছে? প্রথমত রাষ্ট্র বা বাদীর উপর, পরবর্তীতে আপনার এটা পরিবর্তিত হয়ে বিবাদীর উপর চলে যাবে। দুই পক্ষেরই সমান ভূমিকা থাকবে এখানে, বুঝতে পারছেন? জি। একটা এক্সাম্পলের মাধ্যমে, সরি, কেস রেফারেন্সের মাধ্যমে বুঝাই। আব্দুল জলিল বনাম ইসলামী ব্যাংক, এই মামলায় কি করা হয়েছে? সাধারণত এটা একটা মানে জমি সংক্রান্ত মামলা। বিরোধীয় জমি বন্টন এবং সত্য ঘোষণার জন্য বাদীগণের পূর্বে একটি মোকদ্দমা দায়ের করা হয়, যা বিচারিক আদালত খারিজ করে দেয়। উক্ত খারিজের ডিক্রির আপিল বিভাগে বহাল থাকে এবং উক্ত একই বাদীগণ পরবর্তীতে একই প্রতিকার দাবি করে অন্য একটি মোকদ্দমা দায়ের করে। এই অভিযোগে যে পূর্বের মোকদ্দমায় ডিক্রি পেতে বিবাদী প্রতারণার আশ্রয় গ্রহণ করে এবং সেহেতু পূর্বের মোকদ্দমায় ডিক্রি অবৈধ বা বাতিল আছে। জিনিসটা একটু বুঝাই দেই। এই মামলায় যেটা হয়, আপনার বিরোধী যে জমিটা, এই জমিটা সাধারণত বাটোয়ারা এবং সত্য ঘোষণার মামলা করা হয়, ঠিক আছে? তো বাটোয়ারা এবং সত্য ঘোষণার যে মামলাটা করা হয়, এই ক্ষেত্রে আপনার মোকদ্দমা দায়ের করে এবং বিচারিক আদালত কি করে? মোকদ্দমাটা খারিজ করে দেয়। খারিজ করে দেওয়ার পরে আপনার সংশ্লিষ্ট ব্যক্তি কি করে? ডিক্রিটা আপিলে নিয়ে যায়, অর্থাৎ আপিল বিভাগে গিয়ে সে আপিল করে ফেলে। ওকে, এখন আপিল যে করলো, আপিলে সে প্রমাণ করতে চায় যে তাকে আসলে প্রতারণা এবং যোগসাজশমূলক ভাবে আপনার নিম্ন আদালত থেকে রায়টা তার বিপক্ষে প্রদান করা হয়েছে। তাহলে এই জিনিসটা কার প্রমাণের দায়িত্ব? ওই বিবাদী পক্ষে নাকি তার? তার না? এটাই বলছে যে আপনার যেই পক্ষ যেটা প্রমাণ করতে চায় সেটা প্রমাণের দায়িত্ব তার উপরই বর্তায়। যদি সে সেটা ঠিকঠাক মতো প্রমাণ করতে না পারে, তাহলে সে যে ডিক্রিটা নিয়ে আসছে, যে ডিক্রির বিরুদ্ধে সে আপিল করতে চায়, এই ডিক্রিটাকে অবৈধ বা বাতিল বলে ঘোষণা করা হবে। বুঝতে পারছেন এবার? ম্যাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এবার আসেন দেওয়ানি মামলায় প্রমাণের দায়ভার কার, এটা একটু বলি। দেখেন, যেহেতু বাদী মোকদ্দমা দায়ের করে, তাই বাদীকেই তার মোকদ্দমার প্রমাণের মূল এবং প্রাথমিক দায়ভার নিতে হবে। বাদী তার দাবির পক্ষে সাক্ষ্য প্রমাণ প্রদান করার পর উক্ত সাক্ষ্য প্রমাণ ভুল প্রমাণ করা বা বাদীর দাবি নিয়ে কোনো আইনগত ভিত্তি প্রমাণ করা, এই সব কিছু পরবর্তীতে বিবাদের উপর ট্রান্সফার হবে। আচ্ছা, একটু বলি। দেখেন, আপনি যেহেতু মামলা করছেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এটা তো প্রমাণের দায়িত্ব আপনার, তাই না? বলেন আমাকে, আপনি মামলা করছেন, তাহলে এটা প্রমাণের দায়িত্ব আপনার না? পরবর্তীতে আপনি প্রমাণ করে ফেলার পর পরবর্তীতে আপনার কি হবে? প্রমাণ করে ফেলার পর পরবর্তীতে আপনি এটা কি করতে পারেন? এটা অপর পক্ষকে আপনার বর্তাবে। অর্থাৎ আপনি যে মামলা করছেন, তাহলে বিবাদী কি চুপ করে বসে থাকবে? বিবাদী কি এত ভালো মানুষ যে আপনার কথা সবকিছু নিজের মাথায় ঢেলে নিবে? এত ভালো মানুষ? নিশ্চয়ই না। তাহলে প্রমাণটা কিন্তু পরিবর্তিত হয়, প্রমাণের দায়ভার কিন্তু পরিবর্তিত হয়। প্রমাণের দায়ভার একজনের উপর থাকে না, কিন্তু এটা কিন্তু আপনার সময়ে সময়ে কি হয়? পরিবর্তিত হয়, ঠিক আছে? প্রমাণের দায়ভার পরিবর্তিত হয়। যেহেতু বাদী মামলাটা করছে এবং সে দাবি উপস্থাপন করছে, তাহলে তাকে তার দাবি সমর্থনে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। পরবর্তীতে এটা বিবাদীর উপর বর্তাবে যে সে আসলে নির্দোষ নাকি বাদী তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে সেই অভিযোগগুলো সত্য। তার মানে দুইজনেরই সমান ভূমিকা এখানে থাকতে হবে। প্রমাণের দায়িত্বের মূল বিষয় দেখেন, দাবি প্রমাণ করা বাধ্যতামূলক। যিনি কোনো দাবি, অর্থাৎ এই যে কথাটা বললাম, এটার কিছু বৈশিষ্ট্য এখানে আছে, বৈশিষ্ট্যগুলো আমি আলাদা করে তুলে ধরছি আপনাদের জন্য।
দেখেন, যিনি কোনো দাবি বা অধিকার প্রতিষ্ঠান করতে চান তাকে এটা প্রমাণ করতে হবে। যেহেতু আপনি দাবি করতেছেন, আপনি মানে আদালতের কাছ থেকে রায় কামনা করতেছেন, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে সর্বপ্রথম, তাই না? নাকি বিবাদী প্রমাণ করতে হবে? নিশ্চয়ই না। বাদীর দায়িত্ব। সাধারণত দেওয়ানি মামলায় বাদীকে তার দাবিকৃত বিষয় প্রমাণ করতে হয়। সাক্ষ্য আইনের 101 ধারা অনুযায়ী যে ব্যক্তি আদালতে কোনো দাবির সত্যতা প্রমাণ করতে চায় তার উপরই প্রমাণের দায়িত্ব থাকে। 101 ধারা অনুযায়ী আমরা কি করছি? যে সত্যতা প্রমাণ করতে চায় তাকে এটা প্রমাণ করতে হবে। ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষের দায়িত্ব, এটা ছিল আমাদের দেওয়ানি মামলার বক্তব্য। কিন্তু ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষের দায়িত্ব কি? রাষ্ট্রপক্ষের দায়িত্ব হচ্ছে আপনার রাষ্ট্র বা প্রসিকিউশন পক্ষের উপর অভিযোগ প্রমাণ করা। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে আপনার রাষ্ট্র বা প্রসিকিউশন পক্ষ যিনি থাকবেন তাকেই প্রমাণটা করতে হবে। অর্থাৎ তারা প্রমাণ করবে যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ করেছে এবং তার সে যে অপরাধটা করছে এটার জন্য আদালত থেকে তাকে শাস্তি প্রদান করা হবে। একদিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু একমাত্র বাদী আপনার কি করবে? দুই ভাবেই, অর্থাৎ দেওয়ানি হোক বা ফৌজদারি, দুই দিকেই বাদী কিন্তু আপনাকে কি করবে বলেন তো? বলেন। বাদী কিন্তু প্রমাণ করবে। ঠিক আছে? শুধুমাত্র একটু ক্যাটাগরিটা চেঞ্জ। ফৌজদারি মামলায় আপনার বাদীকে রাষ্ট্র হিসেবে আনা হয়েছে, আর অর্থাৎ প্রসিকিউশন পার্টি হিসেবে আনা হয়েছে। আর দেওয়ানি মামলায় এখানে বাদীকে কি বলা হয়েছে? বাদী হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু মূলত কিন্তু একই পার্সন। জিনিসটা খেয়াল করছেন? ক্লাসে কি আছেন না চলে গেছেন? জি ম্যাম। বললাম যে আমি আজকে অসুস্থ, বেশি কথা বলতে পারবো না। আচ্ছা, তাহলে এর ব্যতিক্রমটা আমরা কি দেখলাম? কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আসামির উপর প্রমাণের দায়িত্ব আসতে পারে। আচ্ছা, এটা একটু বুঝাই দিই। ধরেন আপনি আপনি কি বলবো, আপনাকে কেউ খুন করতে আসছে। ঠিক আছে? আপনাকে কেউ খুন করতে আসছে, আপনি নির্দোষ, আপনি কিছু জানেনই না। হয়তো বা তার সাথে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে বা মনোমালিন্য হয়েছে, সে আপনাকে খুন করতে আসছে। এখন আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য কি করছেন? তাকে ছুরি মারছেন বা তাকে ধাক্কা দিচ্ছেন। ধাক্কা দেওয়ার ফলে হয়তো বা সে মারা গেছে। আপনার কোনো উদ্দেশ্য ছিল না তাকে মেরে ফেলার, কিন্তু আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিচ্ছেন, যার ফলশ্রুতিতে স্পট ডেথ, অর্থাৎ সাথে সাথে সে মারা গেছে। তাহলে এইটার জন্য আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হবে এটা আপনার প্রমাণের দায়িত্ব। অর্থাৎ আপনি যে তাকে খুন করেন নাই, ঠিক আছে, আপনি যে ইচ্ছাকৃত ভাবে তাকে খুন করেন নাই, এটা প্রমাণের দায়িত্ব আপনার। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। প্রমাণের মানদণ্ড, একটা বিষয় কখনই প্রমাণিত হয়েছে তা আদালতের প্রমাণের মানের উপর নির্ভর করবে। অর্থাৎ কতটুকু প্রমাণ হয়েছে বা কতটুকু প্রমাণিত করার দরকার আছে এটা আদালতের মানদণ্ডের উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি যদি একদিনে প্রমাণ করতে পারেন এবং আদালত যদি সেটার উপর ভিত্তি করে রায় দেওয়ার জন্য যথেষ্ট কারণ খুঁজে পায়, তাহলে একদিনে হয়ে যাবে। আর যদি মনে করেন যে আদালত কারণ খুঁজে পাচ্ছে না, মানে রায়টা দেওয়ার জন্য আপনি যত কিছু প্রমাণ করতেছেন সবকিছু ঘুরে ঘুরে আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত সঠিক আপনার সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না হচ্ছে ততদিন পর্যন্ত এটা প্রমাণিত হইতে থাকবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তার মানে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম? দেওয়ানি মামলায় প্রমাণের দায়িত্ব সাধারণভাবে বাদীর উপর নির্ভর করে থাকে। অর্থাৎ বাদী যদি ডিক্রি পেতে চায় তাহলে নিজের মোকদ্দমা অবশ্যই তাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ সে যদি আদালতের কাছ থেকে ডিক্রি পেতে চায় তাহলে তাকে সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ বিবাদীর দুর্বলতার উপর সে নির্ভর করতে পারবে না। বুঝতে পারছি? জি ম্যাম। প্রশ্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোনো সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, যে দুইটা প্রশ্ন পড়ালাম এই দুইটা প্রশ্ন ভালো মতো মাথার ভিতরে ঢুকছে? তাহলে পরীক্ষায় লিখবেন কিভাবে? প্রথমে সুন্দর করে ভূমিকা দিবেন, ভূমিকার মধ্যে আপনি টোটাল প্রশ্নটা সামারাইজ করে ফেলবেন, 2-3 লাইন হোক বা যেটুকুই হোক। এরপর কি চাইছে সেই জিনিসটা সুন্দর করে আপনি কি করবেন? আপনার নিজের ভাষায় লিখবেন। এরপর আইনে কোথায় কি বলছে সেটা দিবেন, সম্ভব হলে কেস রেফারেন্স দিবেন। এরপর কি করবেন? অবশ্যই একটা করে এক্সাম্পল দিবেন, এক্সাম্পল না দিলে বুঝবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতে হবে।
বুঝতে পারছেন? জি ম্যাম। এরপর কাজ কি আপনি সুন্দর করে কি বুঝলেন, কি আলোচনা হইলো আপনার, এটা আপনার 2-3 লাইনের মধ্যে লিখে দিবেন, অর্থাৎ সামারাইজ লিখতে থাকবে। অর্থাৎ সামারাইজটা শুরুতেও থাকবে, শেষেও থাকবে। শুরুতে এটাকে আমরা ভূমিকা বলবো, শেষে এটাকে আমরা উপসংহার বলবো। বুঝতে পারছেন? এইভাবে যদি প্রশ্নের অ্যান্সার গুলো লিখেন তাহলে ইনশাল্লাহ ভালো নাম্বার পাবেন। ঠিক আছে? জি ম্যাম। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি খালি 2 দিন পর পর অসুস্থ হচ্ছি। আমানিল্লাহ ম্যাম। জি ম্যাম, আল্লাহ আপনার সহায় হোক। হ্যাঁ, আমি 2 দিন পর পর খুব অসুস্থ হয়ে যাচ্ছি, কেন যে এরকম হচ্ছে জানি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনারা সবাই লিভ নিতে পারেন। আর সবাইকে প্রতিবারের মতো একটাই অনুরোধ যে